এসআইআর এ বাদ যাবে কত? 1 কোটি বাদ যাবে মিনিমাম। আর শুরুতেই 29 লাখ বাদ চলে গেছে। আধার ডিঅ্যাক্টিভেটেড হয়েছে 13 লাখ। ডবল ট্রিপল এন্ট্রি কত? 16 লক্ষ। এসআইআর নিয়ে তৃণমূলের নেতা মন্ত্রীদের হুমকি হুঁশিয়ারির পাল্টা এসআইআর হলে কত নাম বাদ যাবে তা নিয়ে বিজেপির হেভিওয়েট নেতাদের ভবিষ্যৎবাণী অব্যাহত। এসআইআর এ বাদ যাবে কত? 1 কোটি বাদ যাবে মিনিমাম। আর শুরুতেই 29 লাখ বাদ চলে গেছে। 13 লক্ষ মৃত আধার ডিঅ্যাক্টিভেটেড হয়েছে। বাঁচাবেন কি করে তৃণমূল? আধার কমিশন ইলেকশন কমিশনকে দিয়ে দিয়েছে মৃতর তালিকা। ডবল ট্রিপল এন্ট্রি কত? 16 লক্ষ। শুরুতেই 29 লাখ ভোটারটা। এরপরে তো লিঙ্ক করতে পারেনি যারা। ভারতীয়দের কোনো সমস্যা নেই, ডকুমেন্ট দেখাবেন, নাম উঠে যাবে। আর বাংলাদেশের মুসলমান নাম উঠবে না, বাংলাদেশের হিন্দুদের নাম উঠবে। কেন উঠবে? তারা শরণার্থী। আরে এসআইআর হলো না হলো, তৃণমূল কংগ্রেস 250টার বেশি সিটে জিতবে। সব থেকে বড় কথা, শুভেন্দুবাবু আপনি ভাবুন একটা কথা, 30-এর নিচে যদি বিজেপির আসন সংখ্যা নেমে আসে তাহলে মনে রাখবেন, না থাকবে বিরোধী দল, না থাকবে বিরোধী দলনেতা, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। এইটা চিন্তা করে দেখুন যে 30টার যাতে বেশি সিট পান আপনারা। এসআইআর নিয়ে তৃণমূল নেতাদের হুমকির স্রোতের মধ্যেই ফের একবার রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি শোনা গেছে শুভেন্দু অধিকারীর মুখে। যদি ভোটার তালিকা তৈরি না হয় ভোট হবে না। ভোট যদি না হয় এমএলএ নির্বাচিত হবে না। যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয়, রাত্রি 12টার পরে কাউকে কিছু করতে হবে না। রাজভবনই হবে মালিক, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। কাউকে দাবি করতে হবে না, কাউকে দাবি করতে হবে না। তাহলে আপনার কি? নো এসআইআর, নো ইলেকশন। বিজেপির জন্য করুণা, শুভেন্দু অধিকারীর জন্য করুণা হচ্ছে যে তারা স্বপ্নে ভাবছে যে এরকম একটা পরিবেশ ভেবে নিচ্ছেন যে কোনো কারণে সমস্ত ব্যবস্থাটা ভেঙে পড়ে গেলে পেছনের দরজা দিয়ে রাষ্ট্রপতি চালাবে আর আমরা রাজভবনে বসে প্রদেশটা চালাবো। সে গুড়ে বালি। শুভেন্দুবাবু, ভারতবর্ষের এখনো এই রকম অবস্থা হয়নি যে শাসন ব্যবস্থা এইভাবে ভেঙে পড়বে, সংবিধান এইভাবে ভেঙে পড়বে। নরেন্দ্র মোদীর 56 ইঞ্চি ছাতিরও এই জোর নেই যে ভারতবর্ষের একটা প্রদেশে এই রকম একটা পরিবেশ তৈরি করা। দেখুন, এসআইআর একটা প্রক্রিয়া। ভারতবর্ষে যে এই প্রথম হচ্ছে তাও নয়, এর আগে স্বাধীনতার পর 13 বার দেশে এসআইআর হয়েছে। আমাদের এই রাজ্যেও শেষ এসআইআর হয়েছে 2002 সালে। এসআইআর হওয়ার আগে নাম ছিল এ রাজ্যে, 2002 সালের কথা বলছি, 4,86,00,000 ভোটারে। এসআইআর হওয়ার পর সেটা হলো 4,58,00,000, অর্থাৎ 2002 সালে 2000 নয় 28 লক্ষ মানুষের নাম বাদ গেছিল। অথচ তারপরেও আমাদের এই রাজ্যের ভোটার তালিকায় এত ওই কোট আনকোট ভুতুড়ে ভোটার ছিল, অথবা এত অনুপ্রবেশ হয়েছিল, এত জল মিশেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় 2004-05 সালে সংসদ উত্তাল করে দিয়েছিলেন। দেবাংশু আমার পরের বক্তা নিশ্চয়ই মানবে যে ন্যায্য কারণে করেছিলেন। অর্থাৎ এসআইআর হওয়ার পরেও জল ছিল, অথবা নতুন করে বেনজল ঢুকেছিল। অতএব 2002 থেকে 2004-এ যদি এই অবস্থা হয়, 2002 থেকে 2025-এ কি অবস্থা হয়েছে সহজেই আমরা সবাই অনুমান করতে পারি। ভারতীয় জনতা পার্টি আজ অবধি প্রত্যেকটা জিনিসই, যে জিনিসগুলো তারা বা তাদের আনঅফিসিয়াল শাখা সংগঠনগুলো দিয়ে করিয়েছে, সেই প্রত্যেকটারই ভারতীয় জনতা পার্টির প্যাকেজিং খুব সুন্দর লোককে দেখানোর জন্য। প্যাকেজিংটা ভালো, কিন্তু ভেতরের প্রোডাক্টটা খাজা প্রোডাক্ট, যেটা খেলে আসলে শরীর খারাপ হয়। সেটা নোটবন্দি থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে অনেক উদাহরণ আমরা দেখেছি। যেমন নোটবন্দি ছিল, কালো টাকা যাবে, সন্ত্রাসবাদীর কোমর ভাঙবে, কোমরটা মধ্যবিত্তের ভেঙে গেল, কালো টাকারও ভাঙেনি, সন্ত্রাসবাদীদেরও ভাঙেনি। সেম অ্যাজ জিএসটি, সব কিছু নিয়ে আলাদা করে আলোচনা করে লাভ নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, বারবার একটা দেশের সাধারণ জনগণ কেন পরীক্ষায় বসবে? আমাদের বক্তব্য হচ্ছে, প্রথম বেসিক প্রশ্ন যেটা, আমার যে ডকুমেন্টগুলো, সেই ডকুমেন্টগুলো আমাকে আমার রাষ্ট্র দিয়েছে,
সেই ডকুমেন্টগুলো আমি যেচে বানাইনি। আধার কার্ড আমাকে ভারত সরকার দিয়েছে, ভোটার কার্ড আমাকে দেশের নির্বাচন কমিশন দিয়েছে, পাসপোর্ট আমাকে দেশের সরকার দিয়েছে, ড্রাইভিং লাইসেন্স আমাকে দেশের সরকার দিয়েছে। তো এই জিনিসগুলোর মধ্যে আপনি কোনোটাই গ্রহণ করছেন না, তার মানে রাষ্ট্র নিজের দেওয়া কাগজ অস্বীকার করছে। আজকে যে আমাকে কিন্তু পরীক্ষায় বসতে হবে, তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা নির্বাচনের আগে সমীক্ষা জরুরি, এবং সমীক্ষা তুমি দেখো না, কালীগঞ্জে উপনির্বাচনের আগে একটা কেন্দ্র থেকে 6000 নাম বাদ গেল, তার মানে তো স্বাভাবিক প্রক্রিয়ায় পরীক্ষায় বসতে হবে। আমার কথা হচ্ছে এই প্রক্রিয়াগুলো তো এতদিন হচ্ছিলই, ন্যাচারালি প্রত্যেক ইলেকশন আগেই হয়, কালীগঞ্জে হয়েছে, কোনোদিন আপত্তি করেছি নাকি আমরা? এই স্পেশাল ব্যাপারটা আগে গুঁজে দেওয়ার পর কেন আপত্তি করছি? নামে আপত্তি না, নামে আপত্তি না, কামেও আপত্তি। আর তার স্পেসিফিক কারণটা হচ্ছে এই নির্দিষ্ট জিনিসটার ক্ষেত্রে যে যে ডকুমেন্টেশনগুলোর প্রয়োজন হচ্ছে এগুলো নিয়ে আগে তো এভাবে হয়নি। কালীগঞ্জের উপনির্বাচনে বলা হয়েছিল আপনার আধার কার্ড চলবে না, ভোটার কার্ড চলবে না, বলা হয়েছিল? বলা হয়নি তো, তাই আমরা আগে আপত্তি করিনি। আজকে করছি কেন? কারণ রাষ্ট্র তার দেওয়া কাগজই আমার থেকে কেড়ে নিয়ে বলছে ওটা জালি কাগজ। আরে আমার ওই জালি কাগজের ভিত্তিতে যদি ভোটার লিস্ট তৈরি হয়, সেই ভোটার লিস্টের দ্বারা আমি যে ভোটটা দিয়েছি তাতে যে সরকারটা কেন্দ্রে গঠিত হয়েছে, তাহলে ওই সরকারটা তো জালি সরকার। 2002 সালে যখন 13তম রিভিশন হচ্ছিল, যখন 4 লাখ ভোটার ছিল, যখন দেখা যেত প্রতি 5 বছর অন্তর রিভিশন হয়, তো 4 কোটি ভোটার ছিল, যখন 4 কোটি কত 86 লাখ ভোটার আপনার কথা অনুযায়ী, তখন 28 লাখ লোকের বাদ গেছে। তো এখন যদি পশ্চিমবঙ্গে 56 লাখ ভোটের নাম বাদ যায়, এগুলোর কোনো কারণে যায়নি। 11-12% লোক কাগজ জমা দিতে পারেনি বিহারে, আর সবাই কিন্তু কাগজ জমা করে দিয়েছে। আমি এবার বলি, ও একটা ভালো কথা বলেছে যে কেন্দ্রীয় সরকারের সব হচ্ছে প্যাকেজিং খুব সুন্দর, আর ভেতরে সব খাজা। মানে ও কিন্তু দিদির খাজাকে কটাক্ষ করলো কিনা আমার জানা নেই। আমি বলছি রাষ্ট্রের খারাপ এই যে ভোটার কার্ড, আধার কার্ড দেখিয়ে কেন্দ্রীয় সরকারে বিজেপির যারা জিতেছে তারা সবাই জালি। মাথায় রাখতে হবে এই ভোটে দেবাংশুরাও যেখানে যেখানে জিতেছে এই কাগজ দিয়ে, তাহলে তারাও জালি। কিন্তু আমি আবার বলবো, সুপ্রিম কোর্টের একেবারে স্পষ্ট বক্তব্য আমরা শুনেছি, সেটা হচ্ছে যে যদি আধার, ভোটার এবং রেশন কার্ড জাল হয়, তাহলে সমস্ত নথি, এই 11টা নথিও জাল হতে পারে। তো সেক্ষেত্রে কেন্দ্র সরকারের বক্তব্য অত্যন্ত অস্পষ্ট, আই রিপিট, অত্যন্ত অস্পষ্ট। আচ্ছা, আমি 2-3টে পয়েন্ট বলি। প্রথম কথা হচ্ছে, আগে 2টো পয়েন্ট বলি। প্রথম কথা, মৃত ভোটার হচ্ছে তৃণমূলের সঞ্জীবনী সুধা যেটা বললো। আমার বক্তব্য হচ্ছে বুথে বুথে তো বিজেপির এজেন্টরা আছে, সব পার্টির এজেন্টরা থাকে। দাদা আমি একটু বলে নিয়ে পয়েন্ট, আমি বলছি যে মৃত ভোটার গুলো আছে সেগুলো বিজেপির এজেন্টের কাজ ধরিয়ে দেওয়া ইলেকশনের আগে। 2 নম্বর কথা হচ্ছে, দ্বিজেন বাবুকে দ্বিজেন মুখোপাধ্যায় তার মৃত্যুর পর ভোট দিতে যে ফিরে এলেন আর রসিকতা মার্জনা করবেন যে তার কার্ডে ভোটটা পড়ে গেল, তার জন্য দায় কি বিরোধী এজেন্টের? আমি ধরে নিচ্ছি বিরোধী এজেন্ট কেউ ছিল না ওখানে। শুধু বিরোধী এজেন্ট কেন, বিরোধী এজেন্ট, শাসক এজেন্ট যারা ছিল সবারই দায়। আমি বলবো নির্বাচন কমিশনেরও দায়। আমি বলছি 2 নম্বর কথা সুমন দা, সেটা হচ্ছে যে যদি বিজেপি, যেটা ইলেকশন কমিশনকে তারা ডিফেন্ড করছে খুব স্বাভাবিকভাবে, যদি স্বচ্ছই কথা বলুন সুমন দা, এসআইআর প্রসেস আপনারা বলছেন না যে আগে 13 বার হয়েছে, বিশ্বনাথ বলছিলেন। আচ্ছা, আগের 13 বার এবারের মধ্যে একটা বড় তফাৎ আছে। কি বড় তফাৎ? সেই বড় তফাৎটা হচ্ছে এর আগে যে 13 বার হয়েছে তখন ইলেকশন কমিশনার চুজ করতো সরকারের একজন প্রতিনিধি, বিরোধী দলের একজন প্রতিনিধি, সুপ্রিম কোর্টের। আজকের দিনে সরকার যখন সুপ্রিম কোর্টের একজনকে সরিয়ে দিয়ে সরকারি প্রতিনিধি 2 জন বাড়িয়ে দেয়, কেন করে তারা? 2 নম্বর রাহুল গান্ধী, আমি বলছি রাহুল গান্ধী যদি কদিন আগে দিল্লির একটা কেস দেখলাম, মমতা ব্যানার্জি টুইট করেছিলেন, তারপর দিল্লি পুলিশের টুইট হলো, তারপর মমতা ব্যানার্জি তাদেরকে নিয়ে এসে ওখান থেকে এখানে দিল্লি পুলিশ মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলেছে। এবার কুকুরটাও মিথ্যে বলে দিয়েছে ইলেকশন কমিশন। আমার প্রশ্ন হচ্ছে কুকুরটাকে নিয়ে ইলেকশন কমিশন টুইটটা পড়ো কি লিখেছে, এইটা নিয়ে তুমি আগের দিন যুক্তিপক্ষে কত চিৎকার করলে। একটা তথ্য ঠিক করে দিয়ে দেবাংশু যেটা বললো, ইলেকশন কমিশন কিন্তু সিঙ্গেল ইলেকশন কমিশনের দ্বারা পরিচালিত হয়েছে 88 সাল পর্যন্ত। মানে মনে রাখবেন, সেটা কিন্তু সরাসরি মানে প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই নিয়োগ হতো।
মানে তার নিয়োগ হতো। আর তারপরে কিন্তু যে মানে 3 সদস্য বিশিষ্ট ইলেকশন কমিশন, সেখানেও কিন্তু মানে মানে অ্যাপয়েন্টমেন্ট কমিটি প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারাই অ্যাপয়েন্টমেন্ট করতেন। এই সম্প্রতি কিছুদিন আগে সুপ্রিম কোর্ট একটা ই করতে গিয়ে কিন্তু জিনিসটা হলো তো 2:1 এইটা সাম্প্রতিককালে হয়েছে, হলো তো সেটা অত্যন্ত অগণতান্ত্রিক। সুপ্রিম কোর্ট বলেছিল যে ভাই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, বিরোধী দলের নেতা এবং প্রধানমন্ত্রীকে নিয়ে যে কলিজিয়াম হবে তার মাধ্যমে নির্বাচিত চলছিল, কিন্তু হঠাৎ করে আইনটা পরিবর্তন করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দেওয়া হয়, যেটা আমাদের ভীষণ আপত্তির জায়গা। কিন্তু আমি বলছি যে দেবাংশু যেটা বলছে না, এই 13 বার তাতে কোনো জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে যুক্ত ছিল না, প্রধানমন্ত্রী নিয়োগ ছিল না, এখন রাখলো না কেন? একটা অগণতান্ত্রিক উদাহরণ, আরেকটা অগণতান্ত্রিক উদাহরণকে অ্যাপ্রুভ করতে পারে না। এসআইআর হচ্ছেই, এখন প্রশ্ন হলো কত নাম বাদ যাবে আর তার কি প্রভাব বিধানসভা ভোটের উপর পড়বে। যে যার মতো করে ইতিমধ্যেই তাল ঠুকতে শুরু করেছে। নো এসআইআর, নো ইলেকশন। আর রাষ্ট্রপতি শাসন হলে সিপিএম তো তাও টিকে আছে, 2-4টে লোক। এদের তো অস্তিত্বই থাকবে না। 24 ঘন্টার মধ্যে বালি মাফিয়া আর পুলিশ নির্ভর এই তৃণমূল কংগ্রেস উবে যাবে হাওয়াতে, আর খুঁজে পাওয়া যাবে না, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। নো এসআইআর, নো ইলেকশন উনি বলার কে? এসআইআর করার দায়িত্ব ওনার। এসআইআর আগে হয়নি, ইলেকশন হয়নি। নরেন্দ্র মোদীর ইলেকশন হয়েছে, যেখানে নরেন্দ্র মোদী জিতেছেন 2024-এ কিংবা 2019-এ, এসআইআর হয়নি। তাহলে নো এসআইআর, নো ইলেকশন করলে যদি বলা হয়, তাহলে সেই সময়ের ক্ষেত্রে কি হয়েছে? আরে এসআইআর হলো না হলো, তৃণমূল কংগ্রেস 250টার বেশি সিটে জিতবে। বিজেপি বলছে এসআইআর হলে অন্তত 1 কোটি অবৈধ ভোটারের নাম বাদ যাবে। পাল্টা তৃণমূলের কেউ হুঁশিয়ারি দিয়ে বলছেন একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে রক্তগঙ্গা বইবে, কিংবা কেউ চোখ উপড়ে ফেলার হুমকি দিচ্ছেন। এসআইআর এর নাম করে যদি একটা ভোটারের নাম বাদ যায়, যারা বাদ দেবে তাদের চোখ দুটোকে উপড়ে ফেলা হবে এখান থেকে একেবারে। আমরা এসআইআর রুখবো, একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন জ্বলবে, রক্তগঙ্গা বইয়ে দেবো বাংলা জুড়ে। ধনেখালিতে যদি একটা পরিচিত ভোটারের নাম বাদ যায়, ধনেখালিতে একটা বিজেপিকে বাড়িতে থাকতে দেওয়া যাবে না, থাকতে দেব না। কেউ আবার সব লন্ডভন্ড করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। ভাবে যদি অন্যায় ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম পড়ে, আমি সাবিনা ইয়াসমিন মোটা বাড়িতে লন্ডভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। পুরো যদি আমাদের যারা যে কোনো একটা ভোটার, যারা যে ভোটার তালিকা থেকে একজনকে যদি বাদ করে, তাহলে আমাদের এই হরিশ্চন্দ্রপুরের সমস্ত লোক এবং আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দেব। এই আবহে এবার তৃণমূলকে পাল্টা হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। এসআইআর হলো সেমিফাইনাল। দেবী মা দুর্গা অসুর নিধন করেছিলেন। আজকে বাংলায় তৃণমূল রূপী, মমতা রূপী এই অসুরদেরকে ধ্বংস করতে গেলে 26-এর ফাইনাল নির্বাচনের আগে এসআইআর এর সেমিফাইনালের নির্বাচনে মৃত, ভুয়া, ডবল ট্রিপল এন্ট্রি এবং বাংলাদেশের মুসলমান একটা নামও রাখতে দেওয়া যাবে না। বড় বড় কথা আটকে দেব, আমার বাড়িতে নাকি 1 লাখ লোক নিয়ে যাবে। আসুন, তৃণমূলের ক্ষমতা থাকলে লড়াই করুক ইলেকশন কমিশনের সঙ্গে। বিজেপির জন্য করুণা, শুভেন্দু অধিকারীর জন্য করুণা হচ্ছে যে তারা স্বপ্নে ভাবছে যে এরকম একটা পরিবেশ ভেবে নিচ্ছেন যে কোনো কারণে সমস্ত ব্যবস্থাটা ভেঙে পড়ে গেলে পেছনের দরজা দিয়ে রাষ্ট্রপতি চালাবে আর আমরা রাজভবনে বসে প্রদেশটা চালাবো। সে গুড়ে বালি। শুভেন্দুবাবু, ভারতবর্ষের এখনো এই রকম অবস্থা হয়নি যে শাসন ব্যবস্থা এইভাবে ভেঙে পড়বে। বিজেপি তৃণমূলের এই চাপানোতরের আবহে সুষ্ঠু ভোটের পক্ষেই সওয়াল করেছেন রাজ্যপাল।
free and fair elections are a necessity under democracy. India has been a sustainable democracy, largest democracy in the world. We have been able to face many hurdles in the way of democratic processing of this processes in the country. SIR is also one such. A difference of opinion can be there. Difference of opinion denotes the health of democracy, not its ill health. অর্থাৎ এসআইআর শুরু হওয়ার আগেই তপ্ত রাজনীতি। আগে বলে গেছিলাম, সেটা ক্লিপিংও আপনি বার করতে পারেন, যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার চাকরকে পাঠিয়েছেন নির্বাচন কমিশনের প্রধান করে। বিজেপির তো প্রি প্ল্যান্ড যে তাদের দিয়ে নির্বাচন যে যে রাজ্যে হবে সেখানকার ভোটার লিস্টে তারা নাম কাটবে। কোথাও জুড়বে, মহারাষ্ট্রে জুড়েছে, আবার ৭৯ লাখ ৬৯ লক্ষ লোকের নাম বিহারে বাদ দিয়েছে। ঘটনা হচ্ছে এ তো ভোট কাটুয়া কমিশন। আমি আবার বলছি কথাটা, ভোট কাটুয়া কমিশন। ইট ইজ নো মোর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আপনার এই অভিযোগে আপত্তি নেই, তৃণমূল বলতেই পারে, কিন্তু চাকর, সিনিয়র আমলাকে চাকর শব্দটা কি সচেতন ভাবে বলবেন? আমি আসছি, আমি তো সেদিনও বলে গেছিলাম যুক্তিতর্ক অনুষ্ঠানে একই কথা, সচেতন ভাবে বলছি। আমার বিরুদ্ধে মামলা করুন না, আমি তো বলছি সচেতন ভাবে। 2023 সালের শীতকালীন অধিবেশন দিল্লির পার্লামেন্টে, তাতে নির্বাচনের এই যে চিফ ইলেকশন কমিশনের রিক্রুটমেন্ট, যেটা অ্যাপয়েন্টমেন্ট, আইনটাকে পাল্টে দিলেন নরেন্দ্র মোদীর সরকার। কি করলেন? তার আগে কি ছিল? যে দেশের প্রধানমন্ত্রী থাকবেন সেই কমিটিতে, অপোজিশন লিডার থাকবেন সেই কমিটিতে, এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকবেন সেই কমিটিতে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে বাদ দিয়ে দিলেন, নিরপেক্ষতা শেষ হলো। দিয়ে উনি বললেন প্রধানমন্ত্রী থাকবেন, তার ক্যাবিনেটের একজন সদস্য থাকবেন এবং অপোজিশন লিডার থাকবে। তার মানে ভোটাভুটি হলে 2:1, সরকার পক্ষ জিতে যাবে। ঠিক সেইটাই এর পরিকল্পনা ছিল। যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন, ভুলটা কোথায় বলছেন? তিনি বলেছেন একজন বৈধ নাগরিকের নামও যেন কাটা না যায়। কেন বলছেন? ভারতবর্ষে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে সোচ্চার হয়েছিলেন প্রমাণ সমেত, আজ থেকে 5 মাস আগে। আপনারা সে অনুষ্ঠান দেখিয়েছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। মুখ্যমন্ত্রী সেখানে প্রমাণ সমেত দেখিয়ে দিয়েছিলেন হরিয়ানার ভোটার পশ্চিমবাংলার নির্বাচনী তালিকায়। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় প্রতিনিধি দল পাঠালেন নির্বাচন কমিশনে, তারা বলে দিল ইটস এ টেকনিক্যাল এরার। কখনো বলে দিচ্ছে হিউম্যান এরার, যেই চোর ধরা পড়ছে এটা হিউম্যান এরার, তার কারণ নয়তো টেকনিক্যাল এরার। নির্বাচন কমিশন তো ভগবান, তাকে তার নামে তো প্রশ্ন করা যাবে না। এবং শুধুমাত্র ভোট কাটুয়া কমিশন, তারা ভোট কেটে বিজেপির জয়ের রাস্তা প্রশস্ত করতে চাইছে। তৃণমূলের বক্তব্য শুনলাম সুমনদা, পুরোটাই হজবরল করে ঘেঁটে দেওয়ার চেষ্টা করলেন। তবে তার আগে আমি শুধু এইটুকু বলতে চাই যে এসআইআর জিনিসটা কি। এসআইআর 2002 সালে হয়েছিল। মোদ্দা কথা, এসআইআরে আপনার নাম 2002 সালের ভোটার তালিকায় আছে কি নেই এটা দেখা হবে। আপনার নাম আছে, খুব ভালো কথা। আপনার নাম নেই কারণ সে সময় আপনার 18 বছর বয়স হয়নি, ভোটার তালিকায় নাম ওঠেনি, খুব ভালো কথা। আপনার বাবা মায়ের নাম নিশ্চয়ই আছে, থাকলো, আছে, আপনার নাম থেকে গেল, ইনক্লুড হলো। আপনার বাবা মায়ের নামও সেখানে নেই, আপনার পরিবারের কারুর নাম নেই, তাহলে আপনার নামটা এলো কোথার থেকে? SIR is as simple as that. শুধুমাত্র রাজনৈতিক জল ঘোলা বুঝলাম, দুটো জিনিস বুঝলাম না। সেই এতগুলো মানুষের নাম থাকবে না, সেই সংখ্যাটা 1,20,00,000 কোন সমীক্ষা করে রাজ্য বিজেপি বুঝতে পারলো? 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, যতটা সহজে তুমি বললে ততটা নয়। দিনের পর দিন সুপ্রিম কোর্টে মামলা চলেছে যে কেন আধার কার্ডকে স্বীকৃতি দেয়া হবে না। সুতরাং কোন পরিচয়, অথচ ধর্মীয় সংগঠনের সার্টিফিকেটকে আমি স্বীকৃতি দিচ্ছি। সুতরাং কোন পরিচয়পত্র আমায় ভারতীয় নাগরিক হিসেবে নিশ্চিত করবে, এ প্রশ্ন থাকবেই। আধার কার্ড যাদের হাতে এই মুহূর্তে আছে তারা নিয়ে দেখুন। আধার কার্ড 2012 সালে প্রথম যখন কংগ্রেসের গভর্নমেন্ট ছিল আমরা অ্যাপ্লাই করেছিলাম, আমাদের হাতে এসেছিল, তখন তার মধ্যে খুব বড় বড় করে লেখা ছিল আধার ইজ নট এ প্রুফ অফ দ্য সিটিজেনশিপ। এটা আধার কার্ডের মধ্যেই লেখা আছে, কংগ্রেস আমলে যেটা হয়েছে। যাই হোক, এবার আমি বলছি যে আপনি যে প্রশ্নটা করলেন এখানে,
ন্যাশনাল অ্যাভারেজ অফ পপুলেশন গ্রোথ ভারতবর্ষের হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অধিকাংশ জায়গায় অ্যাভারেজ হচ্ছে 8%। যেখানে যেখানে হঠাৎ করে এবং খুব স্পেসিফিক্যালি বর্ডারিং ডিস্ট্রিক্টসগুলোতে যেখানে সেই সংখ্যাটা 15%-এ গিয়ে দাঁড়িয়েছে, সেখানে একটা সন্দেহের জায়গা থাকবেই। বিগত নির্বাচনে যখন 1 কোটি রেশন কার্ড বাদ পড়ছে, ভুয়ো রেশন কার্ড, একটা জায়গার থেকে বর্ধমান জেলায় 35,000 বাদ পড়ছে আধার কার্ড, ভুয়ো আধার কার্ড হিসেবে, তখন সেখানে সন্দেহ থাকবে। এবং একটা সিম্পল স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশনে এটা যদি বিহারের মতন একটা রাজ্যে দাঁড়ায়, নিরসনের নয়, তোমরা অন্তত দুটো নির্বাচন বিহারে লড়েছো ঘুষবেঠিয়া ইস্যুতে। আজকে নির্বাচন কমিশন কেন বলছে না যে এই তালিকার মধ্যে অনুপ্রবেশকারী কতজন, সেটা তো স্পষ্ট হয়নি। তো এই 2 সপ্তাহ আগের ঘটনা, কলকাতা হাইকোর্টের রায়, সেটা হচ্ছে 4 জন ঘুষপেঠিয়া বলে একজন অন্তঃসত্ত্বা মহিলা সমেত ড্রাই আউট করে দিয়েছে বাংলাদেশে। কলকাতা হাইকোর্ট জাজমেন্ট দিল যে 2 মাসের মধ্যে ওরা প্রকৃত নাগরিক ভারতবর্ষের এবং ভারতীয়, ওদেরকে ফেরত নিয়ে আসতে হবে। আচ্ছা, আপনাদের পঞ্চায়েতে বাংলাদেশিকে পঞ্চায়েতে দাঁড় করিয়েছে কি না? বাংলাদেশি নাগরিক করে কি এটা দাঁড় করিয়েছে? দুজনেই যে পয়েন্টগুলো বলছেন, দুপক্ষেই অসংখ্য তথ্য প্রমাণ আমার হাতে আছে এবং এই অনুষ্ঠানেই দেখাবো। কিন্তু ইতিমধ্যে আমি আমার পরের বক্তা শতরূপের কাছে চলে যাব। আমি শতরূপ, তোমরা বহুবার এই স্টুডিওতে এসে সুজন চক্রবর্তী বারবার নানা সাক্ষাৎকারে বলেছেন যে নির্বাচন কমিশনকে তোমরা বারবার অভিযোগ জানিয়েছো যে এই রাজ্যে বোধপিতু নাকি ভুতুরে ভোটার আছে অন্তত 50 থেকে 60 জন করে। তোমরা সিইও অফিসে গিয়ে বারবার নাকি এই অভিযোগ জানিয়ে এসেছো, কিন্তু নির্বাচন কমিশন তোমাদের কথায় কর্ণপাত করেনি। এবার কি শতরূপ এসআইআর করে ওই চাল আর কাঁকড় আদৌ বাদ দেওয়া যাবে? এই যেটা চাল আর কাঁকড়কে আলাদা করার জন্য নয়, কাঁকড়গুলোকে রেখে চালগুলোকে ফেলে দেওয়ার জন্য একটা এক্সারসাইজ চলছে। কেন কথাটা বলছি এখানে, ধরুন এই যে প্রশ্নটা করলেন এবং সঠিকভাবে ভোটার লিস্ট সংশোধন করতেই হবে। যদি কাইন্ডলি চুপ করেন তাহলে আমাদের বলতে সুবিধা হয়। স্কুলের বাচ্চাদের মতো কেন করছেন বুঝতে পারছি না। আচ্ছা বুঝেছি, বলছি যে বুঝতে পেরেছি। আচ্ছা এবার যেটা বলা হচ্ছিল সেটা হচ্ছে যে ধরুন একটা ভোটার লিস্টকে ক্লেন্স করতে হবে। এটা যে কোনো সুস্থ গণতন্ত্রে যে কোনো সুস্থ মানুষ এটা চাইবেন যে তার ভোটার লিস্টটা যেন স্বচ্ছ হয়, তার ভিত্তিতে যেই নির্বাচিত হন না কেন তিনি হবেন। কথাটা এবার হচ্ছে যে 2003-এও যে এসআইআর হয়েছিল বা সাধারণভাবে আমাদের ভারতের সংবিধানে এবং ইলেকশন কমিশনের নিয়মে অসংখ্য পথ রয়েছে, পদ্ধতি রয়েছে ভোটার লিস্টকে একটা এসআইআর এর মতো একটা ঘটনা ঘটিয়ে নয়, 3 মাস অন্তর 6 মাস অন্তর সংশোধন করার প্রভিশন রয়েছে। তারপরও এসআইআর এর মতো একটা পদ্ধতি যেখানে একটা আমূল সংস্কার হবে শুরু থেকে শেষ পর্যন্ত, সেটাও মাঝে মধ্যে দরকার হয়। যেমন 2003-এ হয়েছিল, এই নিয়েও কোনো সন্দেহ নেই। 2002-তে হয়েছিল, মার্জনা করবেন। কিন্তু কথাটা আমি এই কারণে বলছি, সেটা হচ্ছে যে আজকে যে প্যারামিটারগুলোকে দাঁড় করানো হচ্ছে এবং যে ডকুমেন্ট যে কাগজপত্র চাওয়া হচ্ছে, এর কোনো লজিক আছে? সুমন্ত তুমি সঠিকভাবে বলছিলে, ধরো এই রাজস্বীদা বলার সময় আধার যখন কংগ্রেস শুরু করেছিল বলেছিল পরিষ্কার এটা নাগরিকত্বের প্রমাণ নয়। কিন্তু ভাই তোমরা বিজেপি ক্ষমতায় আসার পরে একেবারে হাসপাতালের ডেলিভারি রুম থেকে শ্মশানে চিতায় ওঠা পর্যন্ত সব জায়গায় আধারকে বাধ্যতামূলক করেছো। কেন? তখন তোমাদের কি যুক্তি ছিল? সুপ্রিম কোর্টের নির্দেশকে উড়িয়ে দিয়ে তোমরা আধারকে সব জায়গায় বাধ্যতামূলক করেছো। তোমাদের যুক্তি ছিল যে পৃথিবীর সমস্ত ডকুমেন্টকে জাল করা যায়, খালি আধারকে জাল করা যাবে না। আজকে এসে আমাদেরকে শুনতে হচ্ছে যে পাড়া শনি মন্দিরে 51 টাকা দক্ষিণা দিয়ে যদি চোতা নিয়ে আসি আমি, সেইটাও ভ্যালিড ভোটার লিস্টে আমার নাম তোলার জন্য। কিন্তু ভারতের সরকার বা কি ভারতের ইলেকশন কমিশন আমার একেবারে চোখের স্ক্যানিং করে, রেটিনা স্ক্যান করে আঙুলের ছাপ নিয়ে আমাকে যে আধার দিল, আধারটা ভ্যালিড নয়। সুতরাং এই আমি সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস সব ছেড়ে দিলাম। 2025 সালের একটা আধুনিক পৃথিবীতে একটা লজিকের বাপমা থাকতে হবে তো, যে পাড়ার একটা মন্দির থেকে মসজিদ থেকে কাগজ নিয়ে আসবো সেইটা গ্রহণযোগ্য হয়ে যাবে, আর একটা সরকারের দেওয়া একটা ডকুমেন্ট সেটা গ্রহণযোগ্য হবে না। এবং সুপ্রিম কোর্ট বিহার নিয়ে যখন মামলা হয়েছে, সুপ্রিম কোর্ট রায় এটা পরিষ্কার বলে দিয়েছে, নতুন করে যাদের নাম বাদ গেছে, যারা অ্যাপিল করবেন তাদের অ্যাপিলের ক্ষেত্রে আধারকে মান্যতা দিতে হবে। তাহলে তুমি বলো আজকে আমি আধার দেখালাম, তা সত্ত্বেও আমার নামটা বাদ চলে গেল, তারপরে আমি আবার অ্যাপিল করে ওই আধার দেখেই আমার নামটা তুলবো, মাঝখান থেকে ভোটটা চলে যাবে। সুমনদা, 1989-এ নিশ্চয়ই বিজেপির সরকার ছিল না? ইন্দ্রজিৎ গুপ্ত নিশ্চয়ই আমাদের সরকারের গৃহমন্ত্রী ছিলেন না? তো গৃহমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্ত এবং 1989-এর গভর্নমেন্টের সময় দাঁড়িয়ে যারা পারলাম, আরে বাবা দাদা পুরো কথাটা না শুনে এত কথা বলেন কেন?
প্রথমে তো একটা ভুল বললেন 2001 সালে সিপিএম 143 সিট পেয়েছিল। আমি বামফ্রন্ট বলিনি, আপনি আপনার নতুন কথা সে আমার বক্তব্য তুলছেন এখানে অদ্ভুত কথা তো এই তৃণমূলের স্বভাব এগুলো হচ্ছে একদম সেই সব বক্তব্য। সীমান্ত থেকে মাছিও বলতে পারেন না, পরিন্দা ভি पंख नहीं मार सकता, সেই দাবি তো বিজেপি করে, অমিত শাহ করে। তারপরে 1 কোটি 20 লাখ করে দায়ভার। এই যে মাটিয়ারি এই 10 বার বিধানসভায় দাঁড়িয়ে আছে, 10 বার মাটিয়ারি এই মাটিনপাড়ার গুলশান কলোনিতে 2 লক্ষ লোক ঢুকেছে, তারা কি 2014 সালে ঢুকেছে? এই জায়গাটা একটা ফাঁকা মাঠ ছিল, এখানে কত 2011 সালেরও আগের থেকে লোক এসে বসেছে। একটা কথা বলবো, ভারত সরকারের দেওয়া, বিজেপি গভর্নমেন্টের দেওয়া একটা পরিসংখ্যান আপনাকে বলে দিচ্ছি। 2004 সাল থেকে 2014 সাল ইউপিএ সরকার, মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী, তার আমলে 83,292, 83,292 ফরেন যারা অবৈধভাবে ফরেনার্স ঢুকেছে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। পরিষ্কার বলছি যে সবাই যে যার সালটা এড়িয়ে যাচ্ছেন। এবার অবশ্যই শতরূপের কাছে যাব, কিন্তু তার আগে বলবো 2005 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকারের দিকে এই অনুপ্রবেশ ইস্যুতে কাগজ ছুঁড়ে মারলেন, তখন সরকারটা কাটছিল, সীমান্ত রক্ষার দায়িত্ব। আমি চেঁচামেচি কারোর মধ্যে ঢুকিনি, আশা করছি সেইটা ওনারাও সেই সৌজন্য বজায় রাখবেন। দেখুন, আমি কয়েকটা কথা বলছি। প্রথম কথা, মাটিনপাড়ায় 2 লক্ষ লোক থাকে না, আমি কসবায় ইনসিডেন্টালি থাকি, আমি জানি। গুলশান কলোনিতে 3টে বুথ, ওখানে 2 লক্ষ মানুষ থাকে না, তবে গুলশান কলোনিতে সিরিয়াস জাল, কথা বলিনি, কিন্তু গুলশান কলোনিতে সিরিয়াসলি জাল নামের সমস্যা রয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাই নিয়ে বিভিন্ন কারণে আলোচনা হয়েছে, এবং রাশিদার থেকে আমার কিছুটা হলেও এটা এখানে ভোটার লড়ার অভিজ্ঞতা আছে বলে আমি বেশি ভালো করে জানি। এবং সেই কারণে আমি বলেছিলাম যে ভোটার লিস্ট সংশোধন হওয়ার দরকার, এবং 100টা তার জন্য পথ রয়েছে, কিন্তু শনি মন্দির আর মসজিদ কমিটির কাগজ ভ্যালিড আর আধার কার্ড ভ্যালিড নয়, এইটা কোনো পথ হতে পারে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, ওই গুলি তোর বুকে লেগে যাবে। প্রস্তুতি চূড়ান্ত। পশ্চিমবঙ্গে এখন শুধুমাত্র ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরুর অপেক্ষা। এই অবস্থায় এসআইআর নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানুতর। সমান তালে চলছে হুমকি হুঁশিয়ারিও। তৃণমূলের একের পর এক নেতামন্ত্রী যখন ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন, তখন পিছিয়ে নেই বিজেপিও। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। এ নিয়ে এবার পাল্টা সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওর মাস্তানি বার করে দেবো একদম। কোনোদিন মাঠে জীবনে দেখেছেন? অলিতে গলিতে মাঠে যত হচ্ছে ওদের অফিসে বসে আর প্রেসের কাছে, আপনাদের কাছে এসে বড় বড় বক্তৃতা। আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে, আয় তুই শ্রীরামপুরে বলবি, আয়, তারপর তুই ঘরে ফিরে যাস কি করে দেখবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রীকে গুলি করে দেওয়ার হুমকি দিচ্ছে, এর থেকে বোঝা যায় ওনার মানসিক স্থিতি কি আছে। পুলিশ সরে যাক না, বাড়ি থেকে বেরোতে পারবে না এরা, মার খেয়ে মরে যাবে পাবলিকের। আমি ওনার চ্যালেঞ্জটা নিচ্ছি, আমি কালকেই যাচ্ছি ওনার এলাকায়, দেখি না কত বড় বাপের বেটা হয়েছে, কি করে। দুপক্ষই লক্ষ্য করুন, শীর্ষ আমলাদের সম্পর্কে একটার পর একটা যে অভিযোগ আনছে। আমাদের দেশে আমাদের করের টাকায় রাজ্যে ভিজিলেন্স কমিশন আছে, দেশে একাধিক অ্যান্টি করাপশন ব্যুরো আছে, এতগুলো কেন্দ্রীয় এজেন্সি আছে, তা সত্ত্বেও শীর্ষ পদে দুর্নীতিগ্রস্ত মানুষরা বসে আছেন বলে শীর্ষ রাজনীতিবিদরা অভিযোগ করছেন। তার মানে শীর্ষ কোথাও একটা সবাই সব কিছু জানে, কিন্তু যদি বাই চান্স কোনো স্বার্থ সংঘাত হয় তখন আমি সামনে আনবো তথ্য, এই জন্য অপেক্ষা করছি। কেন? আমি দুপক্ষের কাছেই আমার সমান প্রশ্ন থাকবে। প্রথম কথা হচ্ছে, শুভেন্দু অধিকারী আজকে পদে নেই, আর তার শেষ করেন, তার তথ্য তিনি প্রমাণ, তিনি নাম করে প্রেস কনফারেন্স করে একাধিক শীর্ষ আমলাকে দুর্নীতিগ্রস্ত বলছেন, হ্যাঁ সেটা অভিযোগ হবে। আর মুখ্যমন্ত্রীর কাছে যে তথ্যটা থাকা উচিত সেটা প্রমাণিত তথ্য হওয়া উচিত, কারণ পুলিশ থেকে শুরু করে অন্যান্য এজেন্সি, স্টেট এজেন্সি তার হাতে আছে। আমি আপনাকে একটা কথা বলছি, দুপক্ষেরই সাইকোলজিটা এটা নয় তো যে যতক্ষণ তুমি আমায় ঘাটাচ্ছ না আমি ঘাটাবো না, ঘাটালে আমি কাগজপত্র বের করব। আমি আবারও বলছি যে দুপক্ষের বিষয়টা মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছি, একটু শুনুন। প্রথম কথা হচ্ছে, এটা মুখ্যমন্ত্রীর একটা পুরনো প্র্যাকটিস।
এর আগে বলতেন সিপিএম এর চিরকুট আছে আমার কাছে, সব চিরকুট বার, আগে বলতো ফাইল, পরে বললো চিরকুট, সব বার করে দেবো। মুখ্যমন্ত্রী পুরনো প্র্যাকটিস, শুভেন্দু অধিকারী নতুন আমি বলছি শুনুন না, কি করবে, লোহে তো লোহে কই কাটতে হয় দাদা, এটা বলি। রাজ্যপালকেও ফাঁসিয়ে দেবো, একই কথা বলেছিল, রাজ্যপালকেও ব্ল্যাকমেল পলিটিক্স, আজকে সিইওর নামে সে ব্ল্যাকমেল পলিটিক্স করছে। আমি বলছি দেখুন, হি ইজ আ প্যাথোলজিক্যাল, বায়োলজিক্যাল, যত রকমের লায়ার হয় উনি একজন লায়ার। আজকে সন্ধ্যেবেলা আপনাদের টিভিতেই দেখছিলাম একজন ডিবিসির কর্তা এই কথা বলছিলেন যে মুখ্যমন্ত্রী একজন তাহা মিথ্যেবাদী। প্রসঙ্গ অন্য, জল নিয়ে যে ডিবিসি কখনো সরকারকে না জানিয়ে কিছু করে না। আমি বলছি যেটা, যে এটাও মুখ্যমন্ত্রী সারা জীবনে একটাই সত্যি কথা বলেছে, শ্যামবাজার থেকে রাজাবাজার অব্দি মিছিল করেছিল আমরা সবাই চোর, এছাড়া সারা জীবনে কোনো সত্যি কথা যে মানুষটা বলেনি। এটা হচ্ছে তার ব্ল্যাকমেলিং পলিটিক্স, ভয় দেখানোর পলিটিক্স, যে আমি তোমার ফাইল রেখেছি, কিচ্ছু করতে পারবে না। আর কিন্তু কাল 5টার মধ্যে তথ্য না দিলে আমি 5 জনের তথ্য দেবো, এটা ব্ল্যাকমেলিং পলিটিক্স না। শুভেন্দু বাবু ঠিক তথ্যটা রেখেছেন, ঠিক জায়গায় ডিলটা মেরেছেন, যে তুমি যদি তথ্য প্রকাশ না করো তাহলে আমরা ঘেরাও করব, আমরা আদালতে যাব, বা এই জাতীয় যা যা জিনিস ঘেরাও করলো বললে আমি এই প্রশ্নই করতাম না। বলেছেন যে আমি আপনার যারা পারিষদ তাদের সমস্ত তথ্য সামনে আনবো। আমার বক্তব্য যে সামনে তাদের কাছে যদি থাকে সামনে আনছেন না কেন? ঠিক যেমন কালকে অনেকে বলছিলেন যে মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছেন, আমি বলেছিলাম না, ভয়ের ব্যাপার না। আমার বক্তব্য যে সত্যি যদি সিনিয়র আমলা, যার হাতের এই রাজ্যের নির্বাচনের দায় দায়িত্ব সত্যি সরকারের হাতে, তার বিরুদ্ধে কিছু থাকে তাহলে সেটা তো বলতে হবে। মানে আমি বলছি সিনিয়র মানুষ, আমি তোমাকে একবার ইন্টারাপ্ট করছি একটু। এই রাজ্যের বিরোধী দলের নেতাই কমপ্লেন করে ইসিআই এর কাছে 226 জন ইয়ারও নিয়ে যে অ্যানোমালিজ হয়েছে, সেটা রাজ্যের বিরোধী দলের নেতারই সামনে আছে। এক্ষুনি দেখাবো। ইলেকশন কমিশনে যদি সত্যি অভিযোগটাকে সামনে আনবেন না কেন? কেন শুভেন্দু অধিকারী আনবেন না, কেন মমতা বন্দ্যোপাধ্যায় আনবেন না? দুজনের কাছে আমার এক প্রশ্ন। এক হচ্ছে সজল বলল লিডার অফ অপোজিশন নেই, কোনো পদে নেই। তোমার চ্যানেলে একাধিকবার ওনাকেই বলতে শুনেছি প্রশাসনিক পদে নেই, প্লিজ ইকুইভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার। আরে ভাই কি ভাই, আমি ওর বড় একটা কথা বলিনি। মুশকিল হচ্ছে শুভেন্দু অধিকারী এখন আপদ না বিপদ সেটা বিজেপি ঠিক করবে, আমি সেই প্রশ্নে যাচ্ছি না। সমস্যাটা হচ্ছে কোথায়, নির্বাচন কমিশনকে কিছু বললে গায়ে লাগছে বিজেপি। মায়ের থেকে মাসির দরদ কখন বেশি হয়, যখন কান টানলে মাথা আছে। দেখুন সেন্ট্রাল ইলেকশন কমিশনকে কিছু বললে প্রেস কনফারেন্স করছে কে, অনুরাগ ঠাকুর বিজেপির এমপি, আর এখানে বললে প্রেস কনফারেন্স করে পাল্টা দিচ্ছে কে, শুভেন্দু অধিকারী। কারণ গাত্রদাহটা কোথায়, ভোট চুরিটা। ছোট্ট প্রশ্ন করি, ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনকে কিছু বললে রাজ্য সরকারের রাজ্যের শাসক দলে গায়ে লাগে কেন? তোমরা পাল্টা বিবৃতি দাও কেন? আমরা আবারও বলছি, যখন রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটার পর একটা অভিযোগ বিরোধীরা তোলে, রাজ্যের শাসক দল কেন তার জবাব দেয়? তার মানে যদি আমাদের ক্ষেত্রে অভিযোগের আঙুল ওঠে, তার মানে এটা মেনে নিচ্ছ তোমাদের, মানে রাজ্য নির্বাচন কমিশনটা তোমাদের বলছো। আমি আবারও বলছি না, তুমি যখন বলো রাজ্য সরকারে গায়ে লাগে কেন, তার মানে না, রাজ্যের শাসক দলে। আমি তো আবারও বলছি শাসক দলে গায়ে লাগে কেন, তার মানে এক্ষেত্রে অভিযোগটা সত্যি যে এসআইআর করে ভোট চুরি করছে তাই বিজেপির গায়ে লেগেছে। তোমার কথা এটার জন্য কোনো রকেট সায়েন্সের ব্যাপার বিহারে 65 লাখ মানুষের নাম বাদ গেছে, তারপর 23 লাখ মানুষের নাম আবার উঠিয়েছে, ওঠাতে বাধ্য হয়েছে। তার মানে তারা জেনুইন ভোটার, তাদের নাম বাদ দিয়েছিল কেন, বিজেপিকে জেতাবে বলে ভোট চুরি করে। আমি তোমাকে বলছি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অন রেকর্ড এটা বারংবার বলেছে, সেটা হচ্ছে ইলেকশন কমিশনকে ভীত সন্ত্রস্ত যাই বলুন করার জন্য। এই যে আপনি বলছিলেন না যে কথাটা, যে আমাদের রাজ্য সরকারেরই সব কর্মী, ইলেকশন মিটে যাবে আবার আমাদের কাছেই ফিরতে হবে। আমি বলছি এই স্টেটমেন্টে বা এই ধরনের কোন আনটুইস্টিং ট্যাকটিক্স এর বিরুদ্ধে দাঁড়িয়ে যদি কোনো প্রধান বিরোধী দলের কোন নেতার বিরুদ্ধে আওয়াজ তোলে, এটা তো কোনো ফিস ফ্রাই খাওয়ানো ভাব ভালোবাসা সেটিং এর রাজনীতি। মানুষকে মেরে ফেলছো, সেই মানুষকে নিয়ে কথা বলে আমি মনে করি এটা বিরোধী দলের কর্তব্য এবং বিরোধী দলের যারা আমাদের ছবি দেখান। আমি বলছি যে আমরা দুজনের কাছে আসবো, এই আলোচনাতেই থাকবো, কিন্তু আমার বক্তব্য এই কর্তব্য শুধু বিরোধী দলনেতার না, বিরোধী দলনেতার মুখ্যমন্ত্রী যার হাতে যদি কোনো তথ্য প্রমাণ থাকে সেই নথি সামনে আনতে হবে। তো দুজনের ক্ষেত্রেই একই রকম ভাবে বলবো। কিন্তু জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক চলছিল, তখন জুনিয়র ডাক্তাররা হঠাৎ তৎকালীন, এখনো বোধহয় তিনি হেলথ সেক্রেটারি আছেন, তার সম্পর্কে দুর্নীতি নিয়ে কথা বলতে শুরু করেন। তো মুখ্যমন্ত্রী কঠোরভাবে থামিয়ে দেন যে এইটা বলার ফোরাম নয়, তথ্য প্রমাণ আছে, আপনারা থাকতে অভিযোগ করুন, মানে যেটা যথেষ্ট লজিক্যাল।
আজকে যদি সত্যি দুর্নীতির অভিযোগ ওঠে, সেটা শুভেন্দু অধিকারী যাদের সম্পর্কে বলছেন, সেটা প্রেস কনফারেন্সে নথি ছাড়া না বলে নথি দিয়ে তারা কেন আদালতে যাচ্ছেন না বা সরকারি পদে থাকলে ব্যবস্থা নিচ্ছেন না? দেখুন, আমি প্রথম কথা বলি, বিরোধী দলনেতা বা মুখ্যমন্ত্রী যাই বলছেন না কেন, মূলত বিতর্কটা হয়েছে তো সিইও নিয়ে আজকের বিতর্ক। দেখুন, সিইও অ্যাপয়েন্ট হয় ওই রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টে আন্ডার সেকশন 13A, আর এসআইআরটা হয় আন্ডার সেকশন 21 সাবসেকশন 3-তে। মানে এসআইআর চাইলে যে কোনো সময় ইলেকশন কমিশন করতে পারে। এখন ধরুন সিইও তার পদে থাকাকালীন, অর্থাৎ সিইও থাকাকালীন কোনো দুর্নীতি করেছে কি, মানে ইলেকশন সংক্রান্ত কোনো দুর্নীতি করেছে কি, মুখ্যমন্ত্রীর কথা থেকে সেটা স্পষ্ট হয়নি। যদি সেটা করে থাকে তাহলে মুখ্যমন্ত্রীর উচিত সেই সমস্ত তথ্য তাকে যে অ্যাপয়েন্ট করেছে ইলেকশন কমিশনের কাছে, ইসিআইয়ের কাছে, সেটা কিন্তু ফরওয়ার্ড করা। তার কারণ যদি ইলেকশন সংক্রান্ত কোনো প্রকার ত্রুটি সিইও করে থাকে সেটা কিন্তু সাংঘাতিক অপরাধ, প্রথম। দ্বিতীয় হচ্ছে, এবার ধরুন তিনি আমলা থাকা অবস্থায়, অর্থাৎ এই রাজ্যের স্টেট ক্যাডারে থাকা অবস্থায় যদি কোনো অপরাধ সংগঠিত করে থাকে, সেটা জানা সত্ত্বেও যদি মুখ্যমন্ত্রী চুপ থাকেন, তাহলে বুঝতে হবে যে মুখ্যমন্ত্রী তার সেই যে দুর্নীতি হোক বা অপকর্ম হোক সেটাকে প্রমোট করছিলেন বা তাকে বেনিফিট দিচ্ছিলেন। আমি ফিরদৌস, এখানে আমার একটা পয়েন্ট আছে। তোমার দ্বিতীয়টা যদি ঠিক হয় যে তিনি আমলা থাকাকালীন দুর্নীতির অভিযোগ, বেশ, আমি বলছি আমরা প্রত্যেকে জানি যে জাতীয় নির্বাচন কমিশনের কাছে সিইও হিসেবে একাধিক আমলার নাম পাঠায় রাজ্য সরকার। তাহলে আমি বলছি যে কোনো দুর্নীতিগ্রস্ত যার নামে দুর্নীতির অভিযোগ আছে সেইখানে তার নাম রাজ্য সরকার পাঠালো নির্বাচন কমিশনের কাছে। এই পয়েন্টে আসছিলাম যে দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি জেনে থাকেন যে একজন আমলা তিনি দুর্নীতিগ্রস্ত হতে পারেন বা তার ব্যক্তিগত কোনো অপকর্ম থাকতে পারে, কি কি অপকর্ম আছে সেটা আমি আপনি কেউ জানি না, একমাত্র মুখ্যমন্ত্রী যেহেতু বলেছে মুখ্যমন্ত্রী জানবেন। তাহলে তার নাম প্রথম কথা রেকমেন্ড করা হলো কেন? দ্বিতীয় হচ্ছে যে সে যখন সার্ভিসে ছিলেন, স্টেট ক্যাডার হিসেবে, আইএস অফিসার হিসেবে কাজ করছিলেন সরকারের কাছে, তখন তিনি ব্যবস্থা নিলেন না কেন? সবথেকে বড় কথা, তার মানে তিনি সেই দুর্নীতিকে বা অপকর্মকে প্রমোট করতে চাইছিলেন। নির্বাচন কমিশনের রাজ্যের দায়িত্ব নিয়ে অফিসারদের ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, সেটা অনৈতিক। এক, দ্বিতীয়ত আমি আবারও বলছি, কার কাছে বিচার চাইবে? উনি বলছেন চিফ ইলেকশন কমিশনের কাছে। যে ইলেকশন কমিশন নিজে ভোট চুরি করেছে, ব্যাঙ্গালোর লোকসভা ভোট চুরি করে বিজেপিকে জিতিয়েছে, যারা মহারাষ্ট্রে ভোট চুরি করে বিজেপিকে, এমনকি বেনারস লোকসভা কেন্দ্রে অভিযোগ রয়েছে। সমস্ত কথা সত্য। মুশকিলটা হচ্ছে যে এটাই যে সরকারে আসার পরও আমি এটা দেখেছিলাম, আপনারাও দেখিয়েছিলেন যে নিউ টাউনে প্রচুর দুর্নীতি হচ্ছে বলে এতগুলো ফাইল নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী গেছিলেন, কিন্তু সেটা এখনো পর্যন্ত সেই ফাইলের পরিণতি বেরোয়নি। আমরা সবাই অপেক্ষা করছিলাম দুর্নীতি। আমি বলছি উল্টো দিকেও শুভেন্দু অধিকারী এরকম অনেক ডেট দিয়ে যান যে এই হবে সেই হবে করে। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে, দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইয়াসের সময় নদী বাঁধ যখন দেখতে গেলেন তখন বললেন বাঁধের টাকা জলে গেছে। কে ছিল বাঁধের মন্ত্রী? শুভেন্দু অধিকারী। কিছুদিন আগে দল ছেড়েছে, তখন তার মনে হলো যে জলে গেছে। যতদিন মন্ত্রিসভায় ছিলেন একটা কথা আসেনি। রাজীব বন্দ্যোপাধ্যায় যতদিন মন্ত্রিসভায় ছিলেন 2000 বন সহায়ক নিয়োগ করেছেন, যেই উনি দল ছেড়ে বিজেপিতে গেলেন সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে দুর্নীতি হলো। আবার দল থেকে যে ব্যাক করলেন সেটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেল। ফলে এই যে দুর্নীতির অভিযোগ আমলা সম্পর্কেই তুলুন, রাজনৈতিক নেতা সম্পর্কেই তুলুন, এটা আসলে চাপে রাখার কৌশল, নিয়ন্ত্রণের রাজনীতির কৌশল। ফলে এখন নির্বাচন কমিশনকেও হচ্ছে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চাইছেন। রাজ্যের শাসক চাইছেন একরকম ভাবে, কেন্দ্রের শাসক চান আর একরকম ভাবে। প্রত্যেকেই মনে করেন তার অধস্তন অফিসাররা কাজ করছেন ইলেকশন কমিশনে। আমি বললাম এইটাই হচ্ছে বিপদ। সিপিএম কি মনে করে যে ভোট চুরি হয়েছে? এই যে পার্লামেন্টের ভেতরে কংগ্রেসের রাহুল গান্ধী ভোট চুরি বলছেন, তখন সিপিএম দাঁড়িয়ে আছে, সবাই বিরোধী আপনি যা বলছেন এগুলো ব্ল্যাকমেলিং, এগুলো ভয় দেখানোর পলিটিক্স, এই পলিটিক্স কি সিপিএম কখনো করেনি? সিদ্ধার্থ শঙ্কর রায়ের বিরুদ্ধে আপনারা কতগুলো কমিশন করেছিলেন, কতগুলো মামলায় তাকে আমি বরঞ্চ আরেকটা উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে রাজ্যে একটা শো, হ্যাঁ, একজন ভদ্রলোক এরকম ভাবে বসে ওই এরকম ভাবে পড়ে যাচ্ছিল কিছু একটা, অমুককে তমুক বলেছে এ বলেছে, তুমি তখন আমার মনে আছে খুব ভালো করে, ঠিক এরকম একটা সাদা পাতা নিয়ে তুমি পড়ে গেলে, উনি হতচকিত হয়ে গেছিলেন।
এইগুলো কি বলছে, কার কথা বলছে? আমি শুধু বললাম, না আমি তো বললাম এরকম ফাইল ছিল কিন্তু ফাইল থেকে কিছুই বেরোয়নি। আমি বলছি স্কেলে বা অন্য কিছুতে কোনো তুলনাই হয় না, কিন্তু এইটা বলতেই হবে যে একটা দুর্নীতির অভিযোগ উঠলো, তারপরে দেখা গেল অবশ্যই শীর্ষ স্তরের নেতারা নয় কিন্তু যথেষ্ট প্রতিষ্ঠিত নেতারাও এজি বেঙ্গলে যে অফিসার ছিলেন তখন তার সম্পর্কে নানা কথা বলতে শুরু করলেন। সুতরাং পরবর্তীকালে কিন্তু দেখা গেল কোনো কিছুই প্রমাণ হলো না। সুতরাং স্কেল আলাদা, কিন্তু এই প্রবণতা, আবার বলছি, ভোটের আগে এই প্রবণতার নতুনত্ব এটাই যে এখন লড়াইটা দুর্নীতির ইস্যুতে শুধু রাজনীতিবিদ বনাম রাজনীতিবিদ নয়, আমরা দেখছি রাজনীতিবিদ বনাম আমলাতে কি দাঁড়াচ্ছে। রাজাগোপাল বাবু, না দেখুন, খেয়াল রাখতে হবে যে ভয় দেখানোটা হচ্ছে রাজনৈতিক অস্ত্র। এটা আমরা সিপিএমের সময় দেখতাম যে মানুষকে ভয় দেখিয়ে ভোটটা আদায় করতে হবে। এখন ওরা ভয় পেত যে ইলেকশন কমিশনের বিরুদ্ধে যদি ভয় দেখায় আমাদের হয়তো বাতিল করে দিতে পারে, এই ভয়টা ওদের ছিল। আমি সিপিএমে অনেক নেতাদের দেখতাম রাষ্ট্রপতির শাসনের বড় ভয় করতো ওরা। তো যাই হোক, এখন হচ্ছে কি যে পাশাপাশি এটাও আপনাকে বলতে হবে যে সিপিএম এর সুভাষ চক্রবর্তী ছাড়া, পরে তিনি বিবৃতি কিছুটা নরম করেছিলেন, আর কেউ কিন্তু সরাসরি কিন্তু সাধারণভাবে নির্বাচন কমিশনে তখন অন্যরকম সরাসরি কিন্তু সংঘাতে এই প্রথম দেখছি যে ইলেকশন কমিশন যেটা বলেছিলেন, থ্যাংক ইউ ওইশানাথ দা, মারাত্মক কথা। মানে আমি বলছি সারমেয়র সঙ্গে তুলনা করেছিলেন দেশের সর্বোচ্চ এক আমলাকে। না, আমার যেটা মনে হচ্ছে যে ইলেকশন অফিসার যিনি আছেন ওয়েস্ট বেঙ্গলে, তাকেও ভয় দেখানো, ওনার নাম উনিও পাঠিয়েছিলেন, নিশ্চয়ই ওনার মধ্যে করাপশনের কি ছিল জানা ছিল, কিন্তু এখন হচ্ছে কি যে একে ভয় দেখানো, ইয়াতে ওই রিভিশনের দিকে না এগো, একে ভয় যদি পাইয়ে দেওয়া যায় তাহলে রিভিশনটা কি করে পার্থদা বলছে মনোজ আগরওয়াল কথা শুনছেন না বলে এত এখানে রাজ স্থাপিত ছিল, তখন আফজল আমানুল্লাহ বলে একজন অফিসার ছিলেন, তিনি একটি ফিল্ডবন্দি রিপোর্ট দিয়েছিলেন, তাতে ছত্রে ছত্রে ছিল কিভাবে সিপিএম ভয়ঙ্কর ভাবে রিগিং করে রাজ্য দখল করে। আমি অরূপ ঠিক তথ্য দিই, একটা তথ্য দিই। রাজাবাবু বললেন যে সিপিএম মানে সেই সময় রাষ্ট্রপতি শাসন সম্পর্কে ভয় হয়েছিলেন, কিন্তু একটা তথ্যগত একটা ভুল থেকে যাচ্ছে যে এসআর বোম্বাই 1993, আমার যদি সাইটেশন ভুল না হয়, যে 1993, তো সেই 1993 সালে এসআর বোম্বাইয়ের সুপ্রিম কোর্টের যে জাজমেন্টের পরে আর ওইভাবে চাইলাম রাষ্ট্রপতি শাসন জারি করলাম, এরকম কোনো স্কোপ ছিল না। ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে তৃণমূল বিজেপির এই চাপানোতরের মধ্যে কার্যত শঙ্কিত বিএলও বা ব্লক লেভেল অফিসাররা, কারণ তাদের ঘাড়েই এসআইআর করার মূল দায়িত্ব। নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। ইতিমধ্যেই তাঁদের জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবিও উঠতে শুরু করেছে। আর এই আবহেই এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এই ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী। বিরোধী দলনেতার অভিযোগ, বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে এই তৃণমূল নেতার নাম ধরে ধরে বুথ লেভেল অফিসারদের পরিচয় করিয়েছেন। फिर से मैं इनका परिचय आपके साथ करवा दे रहा हूँ। 34 नंबर बूथ का दायित्व में है अनिमा मुखर्जी, तो 35 नंबर पार्ट का दायित्व में है एम दुर्गा रानी, 35 नंबर पार्ट में ही रहते हैं। 36 नंबर पार्ट में है दीदी मोनी, हमारे शास्त्री शिक्षा निकेतन स्कूल का जो चंदना दास मोहंती। 37 पार्ट का रवानंद तिवारी। 38 नंबर पार्ट का उसी पार्ट का है रवि, हम लोग का मास्टर रविंद्रनाथ, वो है हमारे 38 नंबर पार्ट। इलेक्शन कमीशन अपॉइंटमेंट किया, ये कोई पार्टी अपॉइंटमेंट इनको नहीं किया, इलेक्शन कमीशन ऑफ इंडिया इनको अपॉइंटमेंट दिया ये काम करने के लिए। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে মুখ্য নির্বাচনী আধিকারিককে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী লেখেন, পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস কিভাবে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতার সঙ্গে নির্লজ্জভাবে আপোষ করে তার একটি স্পষ্ট উদাহরণ। এটি অবাধ ও সুষ্ঠু ভোট প্রক্রিয়ায় সরাসরি আক্রমণের চেয়ে কম নয়। অবিলম্বে এই গুরুতর নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছি। কালকে যেমন খড়গপুরের কর্মীরা ধরে দিয়েছে 8 জন বিএলওকে, তৃণমূল তার মিটিং এ নিয়ে গিয়ে পরিচয় করাচ্ছে, এই নজরদারি ছোট চৌকিদারের কাজ BLA2 বিজেপির লোকেদের করতে হবে। কালকে 8টা চোরকে ধরেছি আমরা খড়গপুরে।
নোটিফিকেশন কি হয়েছে আমি জিজ্ঞেস করছি, সে কার দায়িত্ব? ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন যখন নোটিফিকেশন করবেন তার প্রত্যেকটা অক্ষর পরীক্ষা হবে, সুপ্রিম কোর্ট দেখবে, আমরা দেখবো, স্টেক হোল্ডার আমরা, আমাদের ক্ষমতা আছে সেটা দেখার। প্রত্যেক পলিটিক্যাল পার্টি এই যে কোনো ইলেকটোরাল রোল, ভোটার লিস্ট কারেকশনে তাদের সমান দায়িত্ব আছে এবং অধিকার আছে ইলেকশন কমিশনের যতখানি আছে। একটার পর একটা দিন আমরা আলোচনা করছি যে এই বুথ লেভেল অফিসার যারা বিএলও, তারা কত দিক থেকে এসেছিল না স্টুডিওতে পরপর দুদিন, কত দিক থেকে চাপের মধ্যে। আমি বলছি মুখ্যমন্ত্রী একরকম বললেন, বিরোধী দলনেতা আরেক রকম বললেন, বারবার বললেন যে বিহারে কি কি করা শাস্তি, ইনফ্যাক্ট আজকে শাস্তির তালিকায় আজকে আমাদের পশ্চিমবঙ্গ ঢুকেছে, সেটা বিস্তারিত দেখাবো আজ। তারপরে নির্বাচন কমিশনের একটার পর একটা নির্দেশাবলী আসছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভার্চুয়াল মিটিং করেন, তাতে বলেছেন, সতর্ক করে দিয়ে দলকে, যে অনেক বিএলও রন্ধে রন্ধে সিপিএম, তারা চায় না। আমি ছিলাম আজকে ওই এই কথাটা কিন্তু আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিএলএদের কি বলেছেন যদি একটু বলেন, আপনি যেহেতু ছিলেন। 4:10 থেকে শুরু করে 5:20 পর্যন্ত এতে কনফারেন্সে কথা হয়েছে এবং তার একটা কথাও বলেনি বিএলএ নিয়ে বলে। এক মিনিট দাঁড়াও, আচ্ছা সেটাই বা বলুন না কি কি সেটা তো পার্টি এজেন্ট, বিএলএ কি বাবা, সেটা এজেন্ট, সে সিপিএম এরও থাকবে, বিজেপিরও থাকবে, কংগ্রেসেরও থাকবে। কি বলেছে? না সেটা পার্টিকে যেটা নির্দেশ দেওয়ার দিয়েছেন, যদি একটু বলেন। এই জন্য একেবারেই বলা হয়নি, একেবারেই বলা হয়নি ভালো হলো যে আপনি বলেছেন সেটা সিপিএম এর এজেন্টরা কেন রমজে রমজে সিপিএম, সেটা নিয়ে কথাই আসেনি। সিপিএম বিজেপি নিয়ে কোনো কথা আসেনি। সুব্রত বক্সি শুরুতে, তারপরে গোটাটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবং পরের বাক্যটা শুনুন আপনি, একটা বাক্যে পরের বাক্যটা, যে বিএলও যদি মনে হয় যে তারা দায়িত্ব পালন করছে না, সুব্রত বক্সি বা আমার অফিসে রিপোর্ট পাঠান, এটা কি বলেছেন? একদম নয়। যেটা উনি বলেছেন যে আপনাদের যদি মনে হয়, বিএলএদের প্রতি বলছেন যে আপনাদের যদি মনে হয় কোথাও অসঙ্গতি থাকে, বিএলও শব্দটাই উচ্চারণ দরকার নেই। হলো তো সমিতদা ছিলেন ওই মিটিং এ, আমি বলছি সবটাই ভার্চুয়াল, সেটাই তো মিটিং বলে, জুমটাকেও মিটিং বলে, ভার্চুয়ালটাও মিটিং হয়। আমি বলছি সমিতদা, অর্থাৎ বিএলএরা যদি দেখে যে বিএলওরা কোথাও তাদের দায়িত্ব পালন, শব্দটা ভুলে যান, যে দায়িত্ব পালন কে করবে? বিএলএ নিজে তো নিজে দায়িত্ব পালন না করলে তো আর অফিসে জানাবে না। এবং শুধু তাই না, এক মিনিট আজকে তাহলে আপনি বলে দিয়েছেন, সবটা আমি বলবো না, দলের অভ্যন্তরীণ ব্যাপার, আমার বলাটা ঠিকও হবে না। এসআইআরটা কি পশ্চিমবাংলায় শুরু হয়েছে এখনো? আপনি বলুন তো। আরে দাঁড়ান না, সেটা কি হয়ে গেছে? আজকে সবাই 5ই আগস্ট, এখনই বলা হয়েছে যে সমস্ত ভোটারদের কাছে যাও দাদা, কিন্তু বিএলও থাকলে তবেই তো বিএলএদের বলেছে। আরে বাবা, সেটা মানুষের কাছে যাও। আপনি আমার থেকে ভালো জানেন এটা। শুনুন, মানুষের কাছে যাবেন। আরে বিএলএ কি একা একা যাবে? বিএলও থাকলে তবেই তো বিএলএ যাবে, শুরু হবে। এখন থেকেই তো মানুষের কাছে যাবে, সেটাই তো উনি বলেছেন। আপনিই তো বললেন কোথাও অসঙ্গতি হলে। আপনারা দেখলেন সমীর চক্রবর্তী খুব স্পষ্ট করে জোর দিয়ে বললেন, আমি সেই মিটিংয়ে ছিলাম, নানা রসিকতা হচ্ছিল। বিশ্বনাথ চক্রবর্তী বলছিলেন ঘুমিয়ে পড়েছিলেন যখন আলোচনা হয়েছে বিএলও, আপনি ছিলেন না। আজকের জাগো বাংলা ডিজিটাল 6 নম্বর পয়েন্টটা লক্ষ্য করুন। জাগো বাংলা ডিজিটাল বলছে, তারা কোন সূত্র থেকে পেয়েছে আমি জানি না, তারা ভুল করেছে কিনা, পার্টির মুখপত্র 6 নম্বর লাইন বলছে, না দর্শকদের শুনিয়ে দিই, বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করবেন, নজর রাখতে হবে। এই কথা আনন্দবাজার পত্রিকার, দ্য টেলিগ্রাফ, এবিপি আনন্দ কেউ বলছে না, জাগো বাংলা ডিজিটাল বলছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তিনি কি বলেছেন, এবং ওপরে লেখা আছে এক নজরে অভিষেকের নির্দেশ।
সমীর দা ওই সময় কি করে মিস করে গেলেন এত গুরুত্বপূর্ণ নির্দেশ আমি জানি না, কিন্তু আবার বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ষষ্ঠ নির্দেশ এতটাই মানে দীর্ঘ তালিকা, তার মধ্যে 6 নম্বরে জায়গা করে নিয়েছে যে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করবেন, নজর রাখতে হবে। তারপরের লাইন একটা লাইনে থামেনি, জাগো বাংলা ডিজিটাল বলছে যে কোথাও দাদা আমি বলছি জাগো বাংলা ডিজিটালের কোনো নকল হয়েছে বলে আমার জানা নেই। হ্যাঁ এটা এই মাত্র পোস্ট হয়েছে দাদা, পুরোটা শুনে নিন, দেখে নিন, আপনি শুনুন না, আপনি যে জায়গাটা মিস করেছেন আপনি পরে নোট করতে পারবেন। কোথাও যদি মনে হয় বিএলও একটু কোনো রাজনৈতিক দলের কথা শুনে চলছেন, শব্দগুলো লক্ষ্য করুন, যে কোথাও যদি মনে হয় বিএলও একটু কোনো রাজনৈতিক দলের কথা শুনে চলছেন, পক্ষপাতিত্ব করছেন, বাড়ি বাড়ি না গিয়ে তালিকা তৈরি করছেন, সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে হবে। কারা বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে জাগো বাংলা ডিজিটাল যেটা পোস্ট হয়েছে, সমীরদার এটা অফিসিয়াল বক্তব্য, সমীরদা অফিসিয়াল, কিন্তু আমি বলছি যেটা বিকেলে সমীরদা যেটা দেখেছেন সেটা নয়, এটা এক ঘন্টা আগে দাদা, 1 ঘন্টা আগে জাগো বাংলা ডিজিটাল যেটা আবার হ্যাঁ 2 ঘন্টা আগে, যার ফলে আমায় ধরতে হবে যে 1 ঘন্টাটাই, এবং তাতে একদম ভেরিফাইড ব্লু টিক দেয়া 1 ঘন্টা আগে পোস্ট করা আছে। কিন্তু আমি বলছি আমি হতেই পারে দীর্ঘ মিটিং কোনো একটা লাইন মিস করতে পারেন। আমি বলছি সরকারি কর্মচারীরা কতটা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে, তার কারণ বিভিন্ন রাজনৈতিক দল শাসক হতে পারে, বিরোধী হতে পারে, তারা যদি বিএলও অথবা তার পুরো স্ট্রাকচারটাকে প্রশ্ন করেন, আজীবন তো কেউ কেন্দ্রীয় বাহিনী পাবেন না, এরা তো ছাপোষা মাস্টারমশাই, তারা কতটা চাপ নিতে পারবেন আমাদের এই পোলারাইজ রাজ্যে, যেখানে বিরোধী দলনেতার কনভয় ভাঙচুর হয়। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী ছিলেন কনভয় গুলি চলে, কথার কথা বলছি, এইরকম একটা পোলারাইজ অর্ধহিংস্র রাজ্যে একজন সরকারি ছাপোষা কর্মচারী, হয়তো কোনো স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, কতটা চাপ নিতে পারে? একদম শুনুন, আমি আবার একই জায়গায় ফেরত যাচ্ছি, যেটা নিয়ে নিশ্চয়ই সমীরদার কোনো আপত্তি নেই, যেটা নিয়ে শতরূপ একটু আগে আমার একটা প্রতিযুক্তি দিল, যেখানে বক্তব্য হচ্ছে মধ্যবিত্ত বারবার কেন বলছি, রাজ্যের প্রচুর নিম্নবিত্ত মানুষ আছে, তাদের উন্নয়ন তো চাই, কিন্তু প্রতিটি জায়গায় এই যে বিএলও বলছেন সেটা বলবেন তো, কেন বলবেন না, কিন্তু আমি বলছি যে নিম্নবিত্তদের জন্য খুব ভাবছেন সেই জায়গায় কথা হচ্ছে। সরকারি কর্মচারীরা যে জায়গাটায় গিয়ে কাজ করবেন, সরকারের যে নিয়ম কানুন, আমাদের ভোটার লিস্টে মানুষের নাম আছে, তার মধ্যে আমাদের দেশের একটা বার্থ রেট আছে, একটা ডেথ রেট আছে, কিছু নাম বাদ যেতেই হবে। যদি এই নাম প্রচুর থেকে থাকে, মহারাষ্ট্র বা রাজস্থানে মৃত ভোটার, আগেও বলেছি মৃত ভোটারদের মধ্যে যতজন ভোট দিতে আসবেন, পশ্চিমবঙ্গে তার চেয়ে বেশি লোক ভোট দিতে আসবেন, এগুলো আমাদের কাছে জানা আছে। নির্বাচনে একটা কেন্দ্রে 6000 নাম এমনিতেই বাদ যায়, এসআইআর লাগে, কিন্তু তাদের তো কাজটা করতে দিতে হবে। এবার এই মানুষগুলো সরকারি কর্মচারী, তারা যদি এই জাঁতা কলের মধ্যে পড়ে যান, তারা যদি মনে করেন যে কেউ এসে আমায় চোখ রাঙাবে, আমি নিজের কাজটা করব কি করে? আর বিএলও আর বিএলএর যে প্রশ্নটা, সত্যি তো বিএলও তো কোনো রাজনৈতিক দলের অংশ নন, বিএলএ হচ্ছে বিএলওর সঙ্গে থাকা রাজনৈতিক দলের অংশ। এই সমস্ত মানুষকে তো কাজ করতে দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বলবেন বিএলওকে এমনভাবে ম্যানেজ করো যাতে যেন আমাদের দলের ব্যাপার সুবিধাটা হয়। সিপিএম এর ক্ষমতা থাকলে সিপিএম বলবে, বিজেপির ক্ষমতা থাকলে বিজেপিও বলবে, তাদের বিএলএরা বিএলওর ওপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে। সুমনদা, আমরা ইলেকশন কমিশনের কাছে বিএলওদের লিস্ট চেয়েছি, সমস্ত রাজনৈতিক দলই পাবে, সেই লিস্টটাই তো এখনো পাবলিশ করেনি। সেই পাবলিশ করার পর আমরা তো বিএলওদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে জমা দেবো, কারণ আমরা জানি সব তৃণমূলের লোক আছে, খুঁজে এরা তৃণমূলের নামিয়েছে বহু জায়গায়। আরেকটাও ক্যাচ আছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলেছেন যে জাতীয় নির্বাচন কমিশন বিএলএদের অর্থাৎ রাজনৈতিক দলের যারা প্রতিনিধি তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং নাম চেয়েছেন, যেটা তারা দিতে অস্বীকার করেছেন একদম প্রকাশ্যে প্রেস কনফারেন্সে। বিএলএর যে মিটিং হবে সেই মিটিং এ ওনাদের লোক থাকবে না। এখন রাজনৈতিক দলগুলো চর্চা করতে পারে। আমার মানে নাগরিক জীবন থেকে দুটো চাহিদা আছে এই পুরো এক্সারসাইজটাতে। একটা হলো অন্তত 10টা মানে হেল্পলাইন ফোন নাম্বার চাই, আমাদের যদি অভিজ্ঞতা কিছু হয় আমরা সেগুলো যাতে সরাসরি জানাতে পারি, এবং একই সাথে কিন্তু একাধিক আমার মনে হয় ইমেল অ্যাড্রেস চাই, যাতে করে সাধারণ মানুষ তার যে অভিজ্ঞতাগুলো হচ্ছে, কারণ রাজনৈতিক দলের বাইরেও কিন্তু সাধারণ মানুষ গণতন্ত্রের স্টেক আছে,
ফলে তারাও যাতে জানাতে পারে হোয়াট ইজ গোয়িং অন। বিশ্বনাথ স্যারের কথাটাকে আমি এসেনশিয়ালি সমর্থন করছি, কিন্তু আমি এটাও আশা করি আপনি মনে রাখবেন ইলেকশনের সময় ইলেকশন কমিশন এরকম অনেক মেল আইডি আর ফোন নাম্বার দেয় যেখানে আমাদের বুথ মানে ভোট দিতে গিয়ে বাধা পেলে আমাদের জানানোর কথা আমরা জানি, তারপর কি হয় সে আমার থেকে বলে আপনি জানেন। যাক আমি একটা কথা বলছি এখানে, দেখো কালীগঞ্জের উদাহরণ তুমি দিলে ঠিক কথা, অর্থাৎ এটা কি প্রমাণ করে এসআইআর ছাড়াও কিন্তু মৃত ভোটারের নাম বাদ দেওয়া যায়। এক, দ্বিতীয় কথা হচ্ছে আজকে আমরা অত্যন্ত খুশি যে আধিকারিকদের বিরুদ্ধে বেআইনি কাজ করার জন্য ইলেকশন কমিশন ব্যবস্থা ইনিশিয়েট করেছে, এবং আগের দিন তোমার এখানে এটাই বলেছিলাম যে একদিন এটা হচ্ছিল না কেন। অর্থাৎ এসআইআর ছাড়া এমনকি ফলস এন্ট্রি যে সরকারি অফিসাররা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, এর জন্য এসআইআর লাগে না। ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর থেকে এই প্রক্রিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ বুথ লেভেল অফিসার বা বিএলওদের ভূমিকা নিয়ে রাজ্য রাজনীতি এখন উত্তপ্ত। এরই মধ্যে জল্পনা উস্কে দিয়েছিল ভবানীপুর প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, জানিয়ে শুক্রবার ব্যাখ্যা দিলেন তিনি। বহিরাগত বলতে আমি কাদের বলেছি? আমি একটা রাজনৈতিক দলকে বলেছি। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে ছিল বিজয়া সম্মিলনী। সেখানে মুখ্যমন্ত্রীর অডিও বার্তা শোনান ফেরাদ হাকিম। এই অডিও বার্তাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় বহিরাগত প্রসঙ্গ। ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, পুরো একটা প্ল্যানিং করে। আমি আউটসাইডার মানে যারা বেঙ্গল থেকে আমি তাদের আউটসাইডার বলছিলাম, যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি বেরিয়ে চলে যাচ্ছে, এবং তারপরে সেই জায়গাগুলো আদৌ যারা ফ্ল্যাট কিনছে তারা না পাচ্ছে জল, না পাচ্ছে ড্রেনেজ সিস্টেম, না পাচ্ছে ঠিক মতো ব্যবস্থা। এবং সেক্ষেত্রে আমরা কেন এটা বুঝবো না? সবকিছু দেখে রাখতে হবে আমাদের, কারণ দায়িত্ব আর দায়বদ্ধতা সবই আমাদের। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে, মুখ্যমন্ত্রী কাদের দিকে ইঙ্গিত করলেন, কাদের দিকে আঙুল তুললেন, কাদের বহিরাগত বললেন, এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। সারা পশ্চিম বাংলার ডেমোগ্রাফিক চিত্রটাকে পাল্টে দিয়েছেন মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা মুসলমানদের এনে। আর উনি আবার কথা বলছেন ভবানীপুর নিয়ে। সারা পশ্চিম বাংলার সামগ্রিক চিত্র ধর্মীয় আধারে পরিবর্তন করে দিয়েছে। এই আবহে 3 দিন পর শুক্রবার সেই বহিরাগত মন্তব্যের ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহিরাগত বলতে আমি কাদের বলেছি? আমি একটা রাজনৈতিক দলকে বলেছি, যারা বাইরের লোক নিয়ে এসে এখানে আমাদের ভোটারদের নামের পাশে আপনারা দেখেছেন 10টা করে বাইরের লোকের নাম তোলে। ইলেকশনের নাম করে কিছু লোক বহিরাগত চলে আসে, বিভিন্ন হোটেল ভাড়া করে, বিভিন্ন গেস্ট হাউস ভাড়া করে, আর যাদের অনেক টাকা আছে তারা অনেক ফ্ল্যাট কিনে নেয়, সেখানকার বাসিন্দা নেই। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর বয়স হয়েছে, এটা তো বুঝতে হবে। স্বাভাবিকভাবে ওনার আগে যে হয়তো মেন্টাল স্টেবিলিটি ছিল, আমারও যদিও মনে হয় না কোনো সময় ছিল, এখন সেটা নেই। বরাবরই উনি ভুলভাল বকেছেন। রিসেন্টলি তো পাহাড়ে উনি ম্যানগ্রোভ লাগাবেন এরকমও বিখ্যাত তথ্য দিয়েছেন, নতুন তথ্য। তার জন্য আমি ওনার নাম নোবেল কমিটির কাছে সুপারিশ করবো আগামী দিনে, যদি আমার সুযোগ থাকে সেই সুযোগ। তো উনি বরাবরই এই ধরনের অসংলগ্ন কথাবার্তা বলেন। সেই সঙ্গে দলীয় কাউন্সিলরদেরও দায়িত্ব মনে করিয়ে দেন তৃণমূল নেত্রী। বলুন তো, একজন লোকের যদি নাম এখানেও থাকে আবার আর একটা প্রান্তেও থাকে, তা দুটো নাম তো একটা লোকের দু জায়গায় থাকতে পারে না, যে কোনো একটা নাম থাকতে পারে। এতে তো তার সে চিটিং করছে। তা সেটা কাউন্সিলরদের দেখার কাজ নয়, লোকাল লিডারদের দেখার কাজ নয়। মুখ্যমন্ত্রী যখন ভবানীপুর নিয়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিচ্ছেন, তখন ভবানীপুর নিয়ে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ভয় পাচ্ছে, রিয়াকশন হয়েছে। ওখানে পাঞ্জাবিরা আছেন, শিখরা আছেন, ওখানে গুজরাটিরা বড় সংখ্যায় আছেন, সিন্ধ্রিরা আছেন, জৈনরা আছে। ওখানকার ভোটারদের একটা বড় অংশ, 40-50%ই তারা। ন্যাচারালি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন যে এদেরকে আক্রমণ হয়েছে। ওখান থেকে ফিডব্যাক দিচ্ছে। ওখানে যারা আছে ওনার লোকজন, বাবলু সিং, কুমার সাহা, এরা সব বলছে সুব্রত বক্সির মাধ্যমে। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই হার জিত টার্গেট নিয়ে চড়ছে চাপানুতরের পারদ। মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা নিয়ে বিতর্কের মধ্যেই এবার ভোটের আগেই জয়ের ভবিষ্যৎবাণী করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। শুধু ক্ষমতায় আসাই নয়, একেবারে 160টি আসনে জিতে ক্ষমতা দখলের কথাও শোনা গেল তাঁর গলায়, যা শোনা মাত্র কটাক্ষের রাস্তায় হেঁটেছে তৃণমূল। 160টা সিট নিয়ে আমরা রাজ্যে ক্ষমতায় আসবো। রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে এরকম স্বপ্ন দেখে। শুক্রবার উত্তর 24 পরগনার বাগদার হেলেঞ্চা বাজারে
বিজয় সম্মেলনের আয়োজন করেছিল বিজেপি। সেখান থেকে তৃণমূলের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে এসআইআর হলে ভারতীয় জনতা পার্টির সরকারকে কেউ রুখতে পারবে না, এটাও আজকে বললাম। আমরা 160টার উপরে সিট নিয়ে আমরা এসআইআর এর পরে 160টা সিট নিয়ে আমরা রাজ্যে ক্ষমতায় আসবো, এটা আমাদের দৃঢ় সংকল্প। দিবা স্বপ্ন দেখছে বলে পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। এই স্বপ্ন দুঃস্বপ্নর, রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে এরকম স্বপ্ন দেখে, এবার বিরোধী দলের সম্মানও পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে 250-এর উপরে আসন নিয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবারে সরকার গঠন করতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। রাজ্যে ক্ষমতায় আসার ভবিষ্যৎবাণীর পাশাপাশি বনগাঁ মহকুমার 4টি বিধানসভা আসন জয় নিয়েও তৃণমূলের দিকে চ্যালেঞ্জ ছুড়েছেন শান্তনু ঠাকুর। উত্তর 24 পরগনার মধ্যে যদি কোনো সিট জিতে থাকে তাহলে আমাদের এই 4টে সিট বাঁকুড়া, জিতবে, এটা তৃণমূল কাউকে চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম। পারলে ঠিকই হতো না। মানুষকে একটু উত্তেজিত করবার জন্যে, মানুষকে একটু সাহস যোগানোর জন্য বলছে, কিন্তু বিজেপির কর্মীরাও জানে যে এবার বনগাঁ মহকুমা জুড়েও ধরাশায়ী হবে বিজেপি। অতীতকে মনে রেখে বর্তমানকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে চলাটা আমি মনে করি শ্রেয়। বিধানসভা ভোটের দামামা বেজে গেছে। কে কত আসন পেতে পারে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে এখন থেকেই ফুটছে রাজ্য রাজনীতি। আর এই আবহেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের দুদিন পরেই সরকারি পদ পেলেন শোভন চট্টোপাধ্যায়। বুধে পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি। শুক্রেই নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ এনকেডি এর চেয়ারম্যান করা হলো তাঁকে। বিজ্ঞপ্তি দিয়ে জানালো রাজ্য সরকার। 2010 থেকে 2018 অবধি কলকাতা পুরসভার মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়। সেই সঙ্গে তৃণমূল সরকারের একাধিক দপ্তরের দায়িত্বও সামলেছেন তিনি। দীর্ঘ 7 বছর পর আবার তাকে ফেরানো হলো সরকারি পদে, এবার এনকেডি এর চেয়ারম্যান। এতদিন এই পদে ছিলেন প্রাক্তন মুখ্য সচিব ও মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। এবার সেই পদেই এলেন শোভন চট্টোপাধ্যায়। এইটাতে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। এটা একটা গুরু দায়িত্ব। এই আস্থা, এই বিশ্বাস, এই নির্ভরতা যেটা রেখেছেন তার মর্যাদা দিতে আমি নিশ্চয়ই আপ্রাণ চেষ্টা করব। কলকাতার 100 বছরের পুরনো শহর, আর এটা হলো নতুন শহর। এর রাস্তার পরিসর থেকে শুরু করে বিভিন্ন বিষয় আমার সামনে আসবে। একে সেই শহরের পরিকাঠামোর উন্নয়ন এবং এটাও প্র্যাকটিক্যালি একটা পৌর পরিষেবা দেওয়া। আর এতেই জল্পনা আরো জোরালো হয়েছে। সরকারি পদ দেওয়ার মধ্য দিয়েই কি শোভনকে তৃণমূলে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেল? তৃণমূলে শোভন চট্টোপাধ্যায়ের কামব্যাক সময়ের অপেক্ষা। দেখা যাচ্ছে দলের আপনি ফেরার আগেই আপনি সরকারি পদে ফিরলেন। দেখুন, ঘটনা হচ্ছে এই যে পলিটিক্স আর অ্যাডমিনিস্ট্রেশন, এই দুটোর মধ্যে আপনাদের বহু প্রশ্ন আছে। সামনের দিন দেখবেন যে কি কি বিষয় ঘটতে চলেছে। ঘটতে চললেই ঘটতে চলবে বলে ভবিষ্যৎবাণী করে কেন খবর করতে যাবেন? এই যে আজকে একটা জিনিস নোটিফিকেশন হয়েছে, আপনারা খবর নিচ্ছেন, এটাই থাকুক না, এটাই তো ভালো। 2019 সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। যদিও কিছুদিন পর থেকেই বিজেপির সঙ্গে তার দূরত্ব বাড়তে শুরু করে। উল্টে কখনো ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, কখনো নবান্নে দেখা যায় তাঁকে। গত 25শে সেপ্টেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় 3 ঘন্টা বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এরপর বুধবার সকাল সকাল বিমান ধরে উত্তরবঙ্গে পৌঁছে যান শোভন চট্টোপাধ্যায়। সফর সঙ্গী ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি। আপনার কি এখন মনে হয় এই 2025-এ এসে যে 7 বছর আগে যেভাবে আপনি মেয়র পদ ছেড়ে দিয়েছিলেন, একাধিক মন্ত্রিত্ব পদ ছেড়ে দিয়েছিলেন এবং পরে দলটাই ছেড়ে দিলেন, বিজেপিতে চলে গেলেন, এই গোটা পর্বটা আপনার জীবনে ভুল ছিল? না না, ঘটনা হচ্ছে ভারতীয় জনতা পার্টিতে যাওয়াটা আমার সবচেয়ে বড় ভুল বলুন, অন্যায় বলুন, এবং সেটা তো আমি প্রকাশ্যেই আমার ভুলটা স্বীকার করছি। দ্যাট ইজ দ্য হিমালয়ান ব্লান্ডার। মন্ত্রিত্ব ছাড়া মেয়র পদ ছাড়া, দেখুন, মন্ত্রিত্ব ছাড়া মেয়র পদ ছাড়ার মধ্যেও সামগ্রিকভাবে ঘটনা ঘটেছে। আমি অতীতকে নিয়ে যত এই চর্চা করব আর আপনারা সেই চর্চায় রসদ যোগাবেন, এই দুটোর মধ্যে কিছু না হওয়াই ভুলতে চান অতীতটা। হ্যাঁ, অতীতটা এখন ভুলতে চান না।
অতীতকে মনে রেখে বর্তমানকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে চলাটা আমি মনে করি শ্রেয়। সূত্রের খবর, ওই বৈঠকে এনকেডি এর চেয়ারম্যান পদে শোভন চট্টোপাধ্যায়কে বসানোর কথা জানান মুখ্যমন্ত্রী। 48 ঘন্টার মধ্যেই সরকারি পদ পেলেন তিনি। শোভন চট্টোপাধ্যায়ের দীর্ঘ অভিজ্ঞতা আছে, গভীর অভিজ্ঞতা আছে, প্রশাসনিক অভিজ্ঞতা যাকে আমরা বলি, এবং সেক্ষেত্রে এনকেডি এর চেয়ারম্যান হিসেবে তিনি এই সংস্থাকে তার ওই অভিজ্ঞতার সাহায্যে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন, মানুষের কাজে লাগাতে পারবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখুন, শোভনবাবু কোন দিকে থাকবেন সেটাই তার ব্যাপার। এনকেডিএতে থাকবেন না অন্য কোথাও যাবেন, এটা তা নিয়ে আমি মন্তব্য করতে চাই না, এটা সরকারের বিষয়। দেখুন, আপনাদের মনে থাকবে 2019-এর ফল দেখে 21-এর ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার একেবারে লাইন পড়ে গেছিল। চার্টার্ড বিমানে দিল্লিতে নিয়ে গিয়ে বিজেপি যোগ দেওয়ানোর একেবারে ঢল নেমেছিল। কিন্তু 26-এর ভোটের আগে দল বাপসি কি শুরু হয়ে গেল। শোভন চট্টোপাধ্যায় প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন, গতকাল উত্তরবঙ্গে গিয়ে দার্জিলিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন। তাহলে কি কলকাতার প্রাক্তন মেয়র ভাইফোঁটার পরে পুরনো দলে ফিরছেন? এমনকি কাল দেখলাম, জানি আলোচনা হলো, তৃণমূলের জনপ্রিয় বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের আসামি 5 বছর জেল কাটার পর জামিন পেয়ে রীতিমতো ঢাকঢোল পিটিয়ে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন। আমার পরের বক্তা অর্ণবের কাছে আমার এটাই প্রশ্ন, এতে কোনো রাজনৈতিক দলে, তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, অন্য দল হতে পারে, রাজনৈতিক লাভ হয়? সুমনদা, রাজনৈতিক লাভ হয় কি হয় না থেকে বড় কথা হচ্ছে যে ফ্যাক্টটা, যে 21 সালের আগে আপনি বললেন, সংখ্যাটা প্রায় 150 ছিল, ঠিক বিজেপি নিয়েছিল, এরকম প্রবণতা ঝড়ের মতো একদম বিপুল। তার কারণ মনে হয়েছিল যে ঠিক তার আগে যে লোকসভা নির্বাচন 18টা সিট পেয়েছে এবং আপকিবার 200 বোধহয় হবেই, এটা নিশ্চিত হয়েছিল। তার ফলে একটা বিরাট অংশকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু এই যে নিয়ে আসা হয়েছিল, তার মধ্যে তার পলিসিগত জায়গাটা কি ছিল, যাদেরকে নিয়ে আসছি তাদের ওয়েট কতটা, তাদের জনমানসে তাদের মধ্যে প্রভাব কতটা, তাদের সাংগঠনিক দক্ষতা কতটা। কিন্তু তারা যখন ফিরতে চাইলেন, তাদের ফেরত নেওয়ার ক্ষেত্রে পলিসিগত সিদ্ধান্তটা কি ছিল? ফেরত নেওয়ার ক্ষেত্রে দেখুন, এর মধ্যে একটা বড় অংশ ছিল, তারা হচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে সেলিব্রিটি, এরকম একটা অংশ ছিল। তাদের সেই অর্থে জনভিত্তি বা খুব একটা কিছু ছিল না, কিন্তু তারা হয়তো তৃণমূলের সঙ্গে ছিলেন। কিন্তু আমি বলছি এই ক্ষেত্রে অন্তত শোভন চট্টোপাধ্যায়, এবারও শোনা যাচ্ছে একজন অভিনেত্রী, তিনি গেছিলেন, তিনি এবার ফিরছেন, এবার হয়তো প্রার্থী হতে পারেন। আপনি শোভন চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে তো জল্পনা, এখনো আমরা জানি না কি হবে, আমরা একটা অনুমান করছি। শোভন চট্টোপাধ্যায় যখন দক্ষিণ 24 পরগনার দায়িত্বে ছিলেন বা যখন কলকাতার মেয়র ছিলেন, তিনি কিন্তু দীর্ঘদিনের পোর খাওয়া একজন নেতা, এবং তার যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, তার যে সাংগঠনিক ক্ষমতা, সেটা নিয়ে সংশয় থাকার কোনো কারণ নেই। এখন যদি তিনি এখানে আসেন এবং তিনি যদি দলকে সার্ভ করেন, তাহলে আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ভাবনাটা কাজ করতে পারে যে তার এই দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, রাজনৈতিক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে আমরা ব্যবহার করবো। শোভনবাবু আমার ঠিক মনে নেই লাথি মেরে না ধাক্কা মেরে ঠিক মনে নেই, সুইমিং পুলে ফেলে দিয়েছিল। তারপরেও যে ভদ্রলোক হাসতে হাসতে একদম 32 পার্টি বার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা কৃতার্থভাবে একটা তাকিয়ে থাকতে পারে, সে যা খুশি তাই করতে পারে। এখন তৃণমূলের ব্যাপার, তাদের পাঁঠা তারা মাথায় কাটবে না লেজে কাটবে, তাদের ব্যাপার। আমি যেটা বলছি সুমনদা, সেটা হচ্ছে এই যে এই সেকেন্ড পার্টটা নিয়ে যেটা কথা হচ্ছিল, এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, এই সমস্ত ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নয়, তো তার পক্ষে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী ফেক ইনফরমেশন ছড়ানো, সেটাও খুব ডেঞ্জারাস। তোমার মনে থাকবে হয়তো মুর্শিদাবাদের এই, আমি দাঙ্গা বলবো না, ওটা পরিকল্পিতভাবে হিন্দু নিধনযোগ্য হয়েছিল। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত বলেছিলেন বাইরে থেকে লোক নিয়ে এসে বিজেপি লোক ঢুকে এগুলো করিয়েছে। পরবর্তীকালে হাইকোর্টে মামলা ছিল, হাইকোর্টে মামলা হয়েছিল, একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম করা হয়েছিল। তার রিপোর্টে স্পষ্টত প্রত্যেক কটা মানুষের যাদের নাম এসেছে যারা লোকাল, তার মধ্যে একজনও হিন্দু না। মমতা বন্দ্যোপাধ্যায় যে ফেক ইনফরমেশন ছড়াচ্ছে, উনি তো ভাইস চ্যান্সেলর নয় হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। মুখ্যমন্ত্রীর থেকে এই ধরনের ল্যাকাইডিজিক্যাল অ্যাটিটিউড এক্সপেক্টেড না। এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম তথাকথিত, তার কারা ছিল, কি উদ্দেশ্য ছিল, এটা বাংলার মানুষ জেনে গেছে, সবাই জানে। এটা কে আছে ভাই?